প্রথম দফার নির্বাচন সম্পন্ন, এবার পালা দ্বিতীয় দফার। আর সেই কারণে প্রার্থীরা কিন্তু বেজায় ব্যস্ত তাদের প্রচার কার্যে। একইভাবে ব্যস্ত সোনারপুর দক্ষিণের বিজেপি মনোনীত প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। আমার আসতে একটু দেরি হবে আজকে। শ্রীমতী রূপা গাঙ্গুলি মহাশয়াকে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদেরকে একটু আগেই বলছিলাম যে প্রথম দফার নির্বাচন সম্পন্ন, এবার অপেক্ষা দ্বিতীয় দফার নির্বাচনের। আর সেই কারণে জোর কদমে চলছে কিন্তু প্রচার। এই গরমে প্রচার দুপুরে রোদে বিকেলে সন্ধ্যা অবধি চলছে। কেমন আছেন সেটা সবার আগে জানবো। আমি ভালো আছি। ঠিক আছি। হ্যাঁ, পরিশ্রম হচ্ছে কিন্তু মানে মানুষের ওখানে সোনারপুর দক্ষিণের অলি গলি এবং অনেকটা পঞ্চায়েত এলাকা তো সেই সব নিয়ে যা ওদের পরিস্থিতি, তাতে আমার দুঃখ কষ্ট মানে যা শরীরে হচ্ছে বা ক্লান্ত লাগছে যা লাগছে সব আমি আর কিছু মনের মধ্যে থাকছে না আর কি। আমার ক্লান্তিটা আমার আর মানে আমাকে ইম্প্যাক্ট করছে না। আমি শুধু ভাবছি যে এরা এভাবে আছে কি করে এত বছর, ধৈর্য ধরলো কি করে এত বছর। কি বলছেন মানুষ? এই যে অলিতে গলিতে চলে যাচ্ছেন, তো কি বলছেন মানুষ সেটা একটু জানবো। সরেজমিনে কি বলছে? তুমি তো ভিডিও দেখলেই সব, শুটিং করলেই তোমরা বুঝতে পেরে যাবে। তো আমি যা দেখছি সেটা হচ্ছে যে আহ, ন্যূনতম যা পাওয়ার কথা মানুষের তা নেই। একটা পরিষ্কার জলের ব্যবস্থা নেই, খাবার জল, কোনো এমন ড্রেন, রাস্তা, পুকুর নেই যেটা পরিষ্কার এবং যে চলার যোগ্য। যেটুকু প্রধানমন্ত্রীর গ্রাম সড়ক যোজনায় হয়েছে, আর পঞ্চায়েত এলাকায় বেসিক্যালি পঞ্চায়েত তো আলাদা মিনিস্ট্রি হয়ে গেছে, তো সেটাতে আসছি। তো যেটুকু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হয়েছে এবং হাইওয়েজ এর মধ্যে হয়েছে সেটুকু অব্দি চলা যাচ্ছে। বারুইপুর অব্দি আমি বলছি, আমাদের যে এম বাইপাসটা এক্সটেন্ড করেছে, আর বাকি ভেতরে ভেতরে সবটাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকায়, কোটি কোটি টাকা। ওইটুকুই মানুষের সাধারণভাবে চলার জায়গা, ওখানে তুমি চলতে পারবে। আর ওখানে কিরম ভাবে করেছে যে, আমি জানি এগুলো পশ্চিমবঙ্গে খুব কমন ব্যাপার, আজকে নতুন নয়। সেটা হচ্ছে এইখানে এই ল্যাম্পপোস্টটা থাকবে, এখানে একটা নেতার বাড়ি আছে এবং এটা মানে আগেও ছিল এরকম যে এটা এই লোকাল নেতার বাড়ি অবধি আলোটা থাকবে, তারপরে আর আলো যাওয়ার দরকার নেই। আর রাস্তার পঞ্চায়েতে তো আলাদা মানে মন্ত্রণালয় আলাদা কেন্দ্র থেকে করে দিয়েছে, তো পঞ্চায়েতের টাকা ডাইরেক্টলি আসে। এবার পঞ্চায়েতের টাকাতে কিভাবে বানিয়েছে রাস্তা, ধরো হওয়ার কথা এতখানি, সেটা করেছে এইটুকু, ঠিক আছে। এবার তার থেকেও টাকা ঝাড়া। এবার বাইক ছাড়া মানুষের চলার উপায় নেই, আর 90% জায়গা তো বাইকেও যাওয়া যাবে না, মানে দুটো বাইক পাশাপাশি ক্রস করবে না, এমন সরু রাস্তা। অটো টোটো তো প্রশ্নই ওঠে না। মানে মানুষের অ্যাসপিরেশনটা যে ওখানে তো প্রচুর বাড়ি, যাদের অনেক দিনের বাড়ি, তো বাড়িগুলো বড় বড় আছে, কিন্তু সামনে দিয়ে যাওয়ার রাস্তাটা তো এইটুকু। জলের মানে মানে কোনো ব্যবস্থাই নেই, পরিচ্ছন্নতা তো প্রশ্নই ওঠে না। আর মানে রাস্তাগুলো কিরম হচ্ছে যে এই নেতার বাড়ি অব্দি রাস্তা, তারপর বাকিটা ভাঙা থাক। আর কোথায় পুকুর আর কোথায় রাস্তা আর কোথায় মানে ড্রেন তুমি মাপজোক করতে পারবে না। পুকুরটা বুঝিয়ে ভর্তি করে সে রাস্তা, কাদাটা একদম ড্রেনের কাদাটা রাস্তার মধ্যে দিয়ে হাঁটছে, সেটা জল ভরে আছে। ওই এই খটখটে রোদেও, এই খটখটে রোদেও আমি দেখে এসেছি, গতকালের ঘটনা। আমি জাস্ট অবাক অবাক অবাক। তার মধ্যে সাধারণ মানুষের দেখো, এটা পশ্চিমবঙ্গে সার্বজনীন একটা সমস্যা, সেটা হচ্ছে সাধারণ মানুষের কোনো ভালোভাবে চাকরি বাকরি করে উপার্জনের কোনো উপায় নেই। তুমি প্যারা টিচার বল, শিক্ষকদের পুরো মানে
সেভেন পে কমিশন এত পর্যন্ত হলো না, ডি এর কোনো দিন ব্যাপার নেই। ওই যতই টিএমসি বলুক না কেন যে আমরা কোর্টে গেছিলাম, উকিল বলেছে আমরা দেবো, আরে দেবেটা কোত্থেকে? তো টাকা তো ভান্ডার নিজেরাই খালি করে ফেলছে, তো দেবে কোথা থেকে? কিছুই দিতে পারছে না, পারবেও না, আর প্রত্যেকবার কোটি গিয়ে টাকা কোটি কোটি নষ্ট করে। একটা খেলা মানুষকে বোকা বানানো। মধ্যবিত্তের তো এটা একটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে মধ্যবিত্ত ভালোভাবে বাঁচতে চায়, হুম হুম। মধ্যবিত্ত চট করে চুরি টুরি করতে পারে না, না, ঠিক তাই। তাই না? ওটা একটা বড় সমস্যা। মানে কিছু গুন্ডা সমাজ তৈরি করেছে সেটা অন্য কথা, কিন্তু সে গুন্ডা তৈরি করার একটা আলাদা রাজনৈতিক আলাদা প্রক্রিয়া আছে, কিন্তু সবাই তো গুন্ডা বৃত্তির মধ্যে যেতে পারে না, যায়ও না, বা যায়ও নি। বাঙালি পশ্চিমবঙ্গবাসী সব গুন্ডা বৃত্তির মধ্যে যায়নি। না। ওই একটা লোকালিটির মধ্যে যদি মানে 2000 ধরো লোক আছে, সেখানে হয়তো গুন্ডা তৈরি হয়ে আছে ধরো কটা বলবো, 40টা। ওই 40টা গুন্ডা 2000 লোককে ভয় পাইয়ে তারা নেতাগিরি করে সারাদিন ধরে পয়সা কামিয়ে 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 বাকি লোকগুলোকে মুমূর্ষু বানিয়ে রেখেছে, চুপ করিয়ে রেখেছে। যে একটা পশ্চিমবঙ্গের মানে কমপ্লিট সিচুয়েশন এটা, which is আনবিলিভেবল। আমার খুব কষ্ট হচ্ছে, আমার এগুলো দেখে বারবার মনে হচ্ছে যে মানে আমি ইলেকশনে কি খাটলাম। আমার 300টা বুথের মধ্যে বোধহয় আজকের তারিখে দাঁড়িয়ে ম্যাক্সিমাম 10টা বা 15টা বুথ হয়তো বাকি আছে। আজকেও 3টে, পঞ্চায়েত এলাকা তো খুব লম্বা লম্বা জায়গায় গিয়ে 3টে বুথ হুম 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 এরম হয়। হুম। অনেকটা মাঠঘাট গ্রাম পেরিয়ে তারপর একটা বুথ, সেখানে হয়তো 10টা বাড়ি, এরম আর কি। তো সেই জন্য অনেকটা ঘোরা। তো তাতেও আমি আজ পর্যন্ত আমার কালকে আজকে আছে যেটা তুমি দেখতে পাবে, 3টে বুথ আছে। তো সেইখানে মোটামুটি 10 থেকে 12টা বোধহয় বুথ আমার টোটাল বাকি আছে 300 বুথের মধ্যে, তাও বোধহয় হবে না আর কি। আর আরেকটা জিনিস অদ্ভুত ভাবে করছে, সেটা হচ্ছে শহরতলির এদিকে এদিকে গ্রামের ওদিকে যেখানে আমার শিডিউল পড়ছে, রাত্রেবেলা ফ্ল্যাগিং করছে আমাদের ছেলেমেয়েরা, হুম। রাত ভরে ফ্ল্যাগ লাগাচ্ছে। প্রথম দিকে ফ্ল্যাগ খুলে দিচ্ছিল, আচ্ছা। তারপর আমাদের ছেলেদেরও বুদ্ধি কম নয়, তারা রাত জেগে ফ্ল্যাগ লাগাচ্ছে। সকাল হয়ে গেলে তো ফ্ল্যাগ খোলাখুলি অত চট করে পারছে না, কারণ যারা পাড়ার লোকেরা তো সবাই বিজেপি চাইছে, মানে তারাই ছবি তুলে তুলে রেডি করে দিয়ে দিচ্ছে যে দেখ এখানে ফ্ল্যাগ খুলে, সেটা বন্ধ হয়ে গেছে, রাত্রেবেলা ফ্ল্যাগ খুলতে পারছে না। এখন কি করছে সরকারি কাজের নামে প্রতিটা রাস্তায় প্রতিটা দিন এক গাদা ইট, এক গাদা স্টোন চিপস, রাস্তা খুঁড়ে পুরো মানে গাড়ি ঢুকতে পারছে না। গাড়ি ঢোকার তো অর্ধেকই রাস্তা নেই, গাড়ি তো ছেড়েই দাও, মানে আমার তো উটকোলা গাড়িটা আমি অর্ধেক জায়গাতেই নিয়ে ঢোকার প্রশ্নই ওঠে না। অটো টোটো পর্যন্ত ঘোরানো যাচ্ছে না, অটো টোটো পর্যন্ত ঘোরানো যাচ্ছে না, মানে টোটোটা ঘোরাতে গেলে এরকম করে নেমে যেতে হচ্ছে, হুম। নেমে এরকম দুটো লোক মিলে টোটোটাকে এরকম করে ঘোরাচ্ছে, ধরে ধরে এরকম করে ঘোরায়। কারণ এদিকে ড্রেন এদিকে ড্রেন, ওদিকে ভাঙা ওদিকে গর্ত, নলসে জল বহুদিনের প্রজেক্ট, ঝাড় খাবে কেন্দ্র সরকার থেকে, কতটা কাজ বাকি আছে না আছে। তো ওরা কি করছে, কোনো রকমের রাস্তাগুলো খুঁড়ে পাইপগুলো দিয়ে আধখানা পাইপ জায়গায় জল ফেটে যাচ্ছে, জুড়ছে না পাইপগুলোকে, হুম হুম পাইপগুলো সিলিং করছে না, বাস পাইপ ফেলে ফেলে হুম। অর্ধেক জায়গায় পাইপ ফেটে যাচ্ছে, বেশ কয়েক জায়গায় পাইপ ফেটে গেছে, জন্য জল ছাড়তে পারছে না। পাইপ লাগিয়েছে, আর রাস্তাটা এইটুকু, তার মাঝখানে এরকম করে গর্ত, আমি তোমার ছবি দেখিয়ে দেবো, এরকম করে করে গর্ত করেছে, গর্ত করে করে 4টে করে ইট দিয়ে সেটা বুঝিয়ে রেখেছে, ওখানে একটা এরকম মুন্ডু বার করে রেখেছে, সেখানে নাকি কল বসাবে। তো রাস্তাটাই যার আমার সোফার থেকে সরু, এই সোফাটুকুর থেকে সরু যার রাস্তাটা, এখান থেকে আমি যেখানে বসে আছি সেখান থেকে হচ্ছে তোমার ওই ওই মাথাটা অব্দি, সোফার পুরো অব্দি যাবে না, রাস্তাটা এইটুকু। টোটোর মাপ বুঝতে পারো, হুম অটোর মাপ বুঝতে হুম পারো, হুম। ওই তার মাঝখান দিয়ে এরকম করে ফুটো 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 করে নাকি তারা কল বসাবে। মানে মানুষকে এরা যন্ত্রণা। প্রধানমন্ত্রীর নল সে জল প্রোগ্রামের জন্য, এটা যেহেতু প্রধানমন্ত্রী প্রজেক্ট, মানে কেন্দ্র সরকারের, সরি কেন্দ্র সরকারের প্রজেক্ট, ওরা কি ভেবেছে, আসছি না তো সরকারে, এবার এমন করে লাইনগুলো বানিয়ে রাখলাম, খুঁড়ে খাড়ে পয়সা খাড়ি খাইয়ে টাইয়ে লোকজনকে পয়সা মেরে এমন করে কলগুলো নামিয়ে রাখলাম, ইলেকশনের পরে যেই রাজ্য সরকার পাল্টাচ্ছে,
আমাদের জলের লাইন ছাড়লে লোকের বাড়ি পাড়া সব ভেসে যাবে, এটা হচ্ছে ওদের প্ল্যান। ওরা কি বোকা ভাবে মানুষকে। রাজনীতি করতে করতে মানুষের মানে কি অধঃপতন আমার ভাবতে খুব খারাপ লাগে। এটা এই রাজনৈতিক এই সরকারটা 15 বছর লাগে না গো ঠিক করতে। 15টা বছর কি ধ্বংস, ভেরি স্যাড। প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে, দিদি দল কতটা দ্বিতীয় দফার জন্য প্রস্তুত? আপনার দল, আপনাদের দল। আমি যে এসছিলেন আমাদের র্যালি রোড শো করলেন একটা ছোট্ট কদিন আগেই, তো অসামান্য 22 তারিখে এসেছিলেন। অসামান্য অসামান্য মানে মানুষের ঢল, মানুষের সারা। আর আমি তো গ্রামেগঞ্জেও ঘুরছি, একদম গলি গলি, তো মানুষের খুব সারা। মানুষ সত্যি পরিবর্তন চায়। হুম। অনেকগুলো গ্রামে অনেক মানুষই বললো যে আমরা তো ভোট তো দিই বিজেপিকে, তো সে যায় কোথায়। তো ছাপ্পা একটা বড় ব্যাপার ছিল পশ্চিমবঙ্গে, একটা অনেক অনেক বছরের একটা অসুখ। আমি অসুখই বলবো সেটাকে, একটা রোগ। আর তো কোনো রাজ্যে এরকম নেই ভারতের, আর ভারতের কোনো রাজ্যে এরকম নেই যে এরকম ভাবে ছাপ্পা মারামারি, প্রিপোল মানে ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, এরকম তো কোনো রাজ্যে আর নেই। তো এবার তো সেগুলো আমি বললাম সবাইকে যে এবার তো নির্ভয়ে ভোট দেবেন, নিশ্চিন্তে ভোট দেবেন, এবং যেখানে ভোট পড়ার কথা সেখানেই পড়বে। ছাপ্পা যারা দিত তারা আর ত্রিসীমানায় ঢুকতে পারবে না, সে সুযোগটা আর নেই এবছর, আর মানে সে সুযোগটা নেই। তো মানে সব পার্টির ব্যাপারেই কমিশন দেখছি খুব স্ট্রিক্ট। সবাইকে, সব যা মিটিং হচ্ছে সবাইকে একসঙ্গে ডাকছে। সো আমাদের কয়েকটা এখানে হলো, মানে ওই মেশিন চেকিং হয় যেটা, সেটা অন্য পার্টির লোকেরা আসছে না বেশি, তো সবারই পার্টিসিপেট করার কথা। আমরা দেখছি যে ওদের এজেন্টরা, ওদের লোকজন বেশি দেয়নি। কারণ কি কি প্ল্যানে এটা করছে জানি না। মানে আম, ওরা কি ক্যান্ডিডেটকে সাপোর্ট করছে না বলে দিতে চাইছে না, বা ওরা পরে কোনো ছক করছে সেটা জানি না। কিন্তু ওদের অন্য কোনো ছক করলেও ওরা মানে পারবে না, আর আর কোনোভাবে মানুষকে আহ, ভয় দেখিয়ে কিছু করতে পারবে না। কয়েকটা জায়গায় চেষ্টা করছে, এখনো করছে, কয়েকটা জায়গায় চেষ্টা করছে, কিন্তু আহ, মানুষও তো রুখে দাঁড়াচ্ছে। তার মানে দিদি আশাবাদী কিন্তু সাংঘাতিক আপনি। মানুষের মুখ থেকে মনে হচ্ছে, কিন্তু তাই বলে আমি আমার পরিশ্রম থামিয়ে দিচ্ছি না। তা তো আমরা দেখতেই পাচ্ছি। দিদির পাখির চোখ কোন দিকে? বিধায়ক পদে আসীন হওয়ার পর রূপা গঙ্গোপাধ্যায়ের পাখির চোখ কোন দিকে? যে কোন দিকটা একেবারে মানে আমূল পরিবর্তন করে ফেলার একটা মানে মনের মধ্যে ইচ্ছা, বলে না যে সবকিছু ফেলে দিয়ে, সবার ইচ্ছা পরিকল্পনা সব ফেলে দিয়ে মানুষ হিসেবে মানুষের কথা ভেবে কোন দিকটাকে মানে একেবারে আমূল পরিবর্তন ঘটাতে চাইছেন? কোন দিকটা? সোনারপুর দক্ষিণের, মানে পশ্চিমবঙ্গের তো অনেকগুলো মেজর সমস্যা একদম। আছে, অনেক মেজর মেজর সমস্যা আছে। আমার সোনারপুর দক্ষিণ সম্বন্ধে আমার একটা মানে আমি একটা রোড ম্যাপ তৈরি করছি যে সোনারপুর দক্ষিণে কোথায় কি যাচ্ছি। আমার ক্যামেরাম্যান যে সারাক্ষণ শুধু মানে যাদের অ্যাপয়েন্ট করেছি তারা যে সারাক্ষণ শুধু আমার ছবি তোলার জন্য আর ভিডিও বাইটার কাউকে গালাগালি দেওয়ার জন্য যে তারা আমার ভিডিও করছে তা নয়। তারা কিন্তু অ্যাকচুয়ালি মার্কিং করছে। আমি সেটাকে এবার আপডেট করছি যে এই ওয়ার্ডে এইটা প্রায়োরিটি, ওই ওয়ার্ডে ওইটা প্রায়োরিটি, ওই গলি ওই, আমি অ্যাকচুয়ালি মানে গুগল লোকেশন দিয়ে দিয়ে সব করছি, বিকজ অত গ্রামের ভেতরে তো গুগল লোকেশন নাম দিলে যায় না। তো সেটা করছি। আর রোড ম্যাপটা আমার অলরেডি মানে সাইমালটেনিয়াসলি রেডি হচ্ছে আর কি। মানে পরদিন মানে 3 দিনের পর থেকে আমাকে কোনটাতে মাঠে নামতে হবে, সেটা হচ্ছে গার্বেজ ক্লিনিং। ওখানে গার্বেজ ক্লিনিং এর কোনো ব্যবস্থা নেই, এবং সেই জন্য পুকুর ভরাট করার যে একটা গ্যাং আছে তারা ভীষণভাবে করে খাচ্ছে। অথচ স্বচ্ছ ভারত মিশনের টাকায়
কলকাতা শহরে লোকজন দেখে তো, এখানকার মানুষজন একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাই তাদের দেখানোর জন্য বেশ কটা সুন্দর সুন্দর বানিয়ে ফেলেছে। আছে, সাদার্ন অ্যাভিনিউ ট্যাভিনিউতে আছে, অনেকগুলোই আছে, পার্ক স্ট্রিটের জায়গায় আছে, অনেকগুলো জায়গায় বানিয়ে ফেলেছে। সমস্ত মানে স্বচ্ছ ভারত মিশন থেকে আসা গার্বেজ ক্লিনিং এর পুরো বিরাট বড় মেশিন, তার জন্য ল্যান্ড জমি লাগে, সামান্য একটু জমি লাগে, এইটুকু ধর এই ঘরটুকু সাইজে জমি লাগবে, বিশাল মেশিনটা বসবে, ওয়েস্ট ম্যানেজমেন্ট সেগ্রিগেশন করবে, ওয়েস্ট কোনটা প্লাস্টিক ওয়েস্ট কোনটা খাবারের ওয়েস্ট, সেটা সেগ্রিগেশন করে তারপর সেটা ওখানে ডাম্পিং হবে আর কি। সেটা এবার ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওটা যেটা মাটির জিনিস মানে গাছপালার থেকে বেরোনো গ্রিন ওয়েস্ট আর ব্লু ওয়েস্ট যাকে বলে। তো আমাদের দেশে সব জায়গায় মানে প্লাস্টিক টাকে যেহেতু নষ্ট, মানে প্লাস্টিক যেহেতু ডিকম্পোজ করে না আর কি, বছর বছর ডিকম্পোজ করে না, সেগুলো কোথায় কিভাবে ইউটিলাইজ করা যায় তার জন্য যে সিস্টেম ম্যানেজমেন্ট তৈরি হয়ে গেছে সারা দেশে চলছে। তো রাস্তা তৈরি হচ্ছে, রাস্তার ভেতরে মেটেরিয়াল হচ্ছে এগুলো, তো সেইভাবে আমরা ওইগুলোকে ইউটিলাইজ করব। আর সেই একই সঙ্গে সোনারপুর দক্ষিণের মানে পরিচ্ছন্নতা, আর পরিচ্ছন্নতা না ঠিক করলে মাছি মশা পোকা, যেটার জন্য অসুখ বিসুখ হচ্ছে মানুষের, মানে আমরা ডাক্তার বানাতে আমাদের 6 বছর 8 বছর লাগে, তাই তো? একদম। কিন্তু 6 বছর 8 বছরের আগে আমাদের যেটা করতে হবে, যেমন ভাবে ডাক্তার বানানোর সিস্টেমটা চালু করতে হবে, তেমন ভাবে ডাক্তাররা যাতে গ্রামে গিয়ে চিকিৎসা করতে পারে, চিকিৎসার ব্যবস্থা থাকে সেটা ব্যবস্থা করতে হবে। আর তার সঙ্গে এটা করতে হবে যে প্রিভেন্টিভ মেজার, প্রিভেন্টিভ মানে যাতে মানুষের অসুখ কম করে, জনৌষধি প্রতিরোধক। জনৌষধি যদি আমরা অনেকগুলো জনৌষধি কেন্দ্র বসাতে পারি ওখানে, যেগুলো ভরে ভরে আসছে কেন্দ্র সরকার থেকে, নেয় না পশ্চিমবঙ্গ সরকার, নেয় না, ও নিজেদের পেটুয়া 4টে জায়গা ছাড়া পশ্চিমবঙ্গ সরকার নেয় না। ম্যান্ডিভিলা গার্ডেন্সে ITI এর সামনে পর্যন্ত একটা জনৌষধি দোকান কি ভীষণ পপুলার, কত মানুষ লাইন দিয়ে নেয়, কত মানুষ খুশি এগুলোতে। সাধারণ মানুষ ওই একটা হসপিটালে গিয়ে লাইন দেবে, একটা যেটা ওষুধটা জনৌষধিতে কিনতে গেলে 3 টাকা বা 5 টাকা লাগে, সেটা ফ্রিতে পাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে, সারাদিন কেটে গেল লাইনে দাঁড়িয়ে থেকে, যে অসুস্থ একটু কম ছিল সেটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ল। হ্যাঁ, এটা আমি বলতে যাচ্ছিলাম যে অনেক সময় কিন্তু এরকম শোনা যাচ্ছে যে মানুষ মানে আরো বেশি করে অসুস্থ হয়ে যাওয়ার অনেক খবর আসছে। কারণ তুমি যদি পরিশুদ্ধ জল না পাও, তোমার তো ক্রনিক পেটের ডিজিজ হয়ে যাবে। যদি পরিষ্কার খাবার জল না পাও, তুমি তো সারা জীবনের জন্য তুমি অসুখটা বইছো। আর সোনারপুরে হচ্ছে যেমন লিচু, পেয়ারা, এগুলো ভীষণ মানে মানে প্রচুর পেয়ারা, আম, লিচু এগুলো প্রচুর হয় ওখানকার একেবারে বারুইপুরের পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভীষণ বিখ্যাত। ভীষণ একদম। একদম। আর আমাদের ওখানেও প্রচুর পেয়ারা বাগান, আচ্ছা। পেয়ারা গাছ, আমার নিজের বাড়িতেই তো আম গাছ আছে দুটো, একটা টক আমের আছে, একটা মিষ্টি আমের আছে, দুটোই ভাড়াভাড়ি। তো পেঁপে গাছও সব খুব ভালো, তো ওখানে তো এই চাষবাসগুলো খুব ভালো হয়, বেসিক্যালি তো এগ্রিকালচারাল ল্যান্ড। তো এগ্রিকালচারে তারপরে মানে যেটা ধরো তোমার পোলট্রি ফার্ম, ডেয়ারি, এগুলো ওখানে অনেক ভালো হতে পারবে আর কি, মানুষের অন্নসংস্থান অনেক ভালো হতে পারবে। চাষিদের সব প্রকল্পগুলো তারা ভালোভাবে ইউটিলাইজ করবে। হ্যাঁ, খুব অনেক বেশি পরিশ্রম করতে হবে, এই কটা পরিশ্রম তো কিছুই না আর কি। মানুষ কিন্তু বলছেন যে ভাতা দিয়ে কি পেট চলে, ভাতা দিয়ে কদিন, কর্মসংস্থান চাই। সেই ব্যাপারে আপনাদের সরকার কি ভাবছে? দেখো, একটা তো যারা সরকারি কর্মচারী আছে তাদের তো DA in 45 days, সেটা 7th পে কমিশন নিয়মে হয়ে যাবে। এবং যত ধরো এই যে শিক্ষকদের চাকরি, কোর্টে গিয়ে উকিলকে টাকা খাইয়ে মানে খাইয়ে না, উকিলের জন্য টাকা খরচ করে এই যে পয়সাটা কেন্দ্র রাজ্য সরকার নষ্ট করছে, সেসব না করে ভাই মানুষজনকে অ্যাপয়েন্ট করো। এত যে হাজার হাজার সরকারি চাকরি পদ খালি, সেখানে অ্যাপয়েন্টমেন্ট দাও, ফেয়ার ফেয়ার ভাবে অ্যাপয়েন্টমেন্ট দাও, এই ঘুষের চাকরি এসব বন্ধ করো। আর তার মধ্যে
এখন আরেকটা যেটা বড় ব্যাপার হচ্ছে যে আমাদের ধরো প্রচুর প্রচুর 6,600-র উপরে কোম্পানিজ, ফ্যাক্টরিজ, ম্যানুফ্যাকচারার্স, তারা সব পালিয়ে গেছে এখান থেকে ছেড়ে। এখনো যাওয়ার মানে মানে কদিন আগেও শুনছিলাম, মানে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় বড় মাথাটা সব সব যেখানে যেখানে বিজেপি সরকার সেখানে গিয়ে রিজনাল ল্যাঙ্গুয়েজে সব প্রজেক্ট বানাচ্ছে। ভাবো, রিজনাল ল্যাঙ্গুয়েজে প্রজেক্ট বানাচ্ছে সব বিজেপি সরকারের রাজ্যগুলোতে। সো আমরা সবাইকে ফেরত নিয়ে আসবো, যা কোম্পানি গেছে সব ফেরত আসবে, সব এখানে সাকসেসফুলি মানুষের জন্য কর্মসংস্থান জোগাড় করবে। এই সরকার এখন অবধি যে সরকারের অধীনে আমরা রয়েছি তারা কিন্তু উন্নয়নের পাঁচালী হাতে নিয়ে চারিদিকে যাচ্ছেন, প্রচার করছেন। তো আপনাদের সরকার এলে উন্নয়ন কি সব শ্রেণীর জন্য সমান হবে? হতেই হবে। আমাদের ভারতীয় জনতা পার্টির যে যে নিজস্ব সংবিধান আছে এবং যে আদর্শে আমরা ভারতীয় জনতা পার্টি করি, তার মূল মন্ত্র হচ্ছে অন্তর্দয়। অন্তর্দয় মানে কি? জীবনের শেষ পংক্তিতে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার উদয় করাটা তোমার কাজ। এটা ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র। একটুখানি মনে করে দেখো, যখন এখানে সারা দেশে কোটি কোটি জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার কথা হয়েছিল, সমস্ত পার্টি হেসেছিল, সমস্ত রাজনৈতিক দলরা হাসাহাসি করেছিল, ব্যঙ্গ করেছিল। গরিব মানুষের এই যে স্ক্যাম চলতো, পঞ্জি স্ক্যাম চলতো রোজ 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 কোটি কোটি টাকার, কারণটা কি? মানুষ কোথায় টাকা জমাবে? কটা টাকা হলে ভাবলে একটুখানি জমিয়ে রাখি, কোথায় রাখবে? তো এই যে জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় লোকে মানে হেসে গড়াগড়ি উল্টি পাল্টি গিয়েছিল, বলেছিল যে লোকের, গরিব লোকের টাকাই নেই, তারা কোথা থেকে জমাবে? কিন্তু দেখো, গরিব লোক টাকা জমাবার অভ্যেসটা তো আছে। গরিব লোকই টাকা জমায়। গরিব লোকের বাড়িতেই ছোট 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 মাটির ভাঁড় পাওয়া যায়, ভাঁড় পাওয়া যায়। এবার সেই ভাঁড়ের টাকাটা তো আর গ্রো করে না, কোনো ইন্টারেস্ট পায় না। কিন্তু তুমি যেই মুহূর্তে তুমি মানে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার পাবে, তুমি পাচ্ছে। এই যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার সময় লোকে অত মাথায় বোঝেনি মোদিবাবুর কত বড় প্ল্যান আছে আর কি। এই যে ডিজিটাল শিফট হয়ে গেছে মানুষের কাছে একটা, সেখানে তুমি ভাবো আজকে পেমেন্ট ডিজিটালি হচ্ছে, বা কাউকে আর টেলিফোন এক্সচেঞ্জের সামনে গিয়ে লাইন দিয়ে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে লাইন দিতে হয় না। ইলেকট্রিক বিলে দাঁড়িয়ে থাকার জন্য লোকের ঘন্টার পর ঘন্টা অফিসে দেরি হয়ে যাচ্ছে যেতে, লাইন দিচ্ছি, তা হয় না। এই সমস্ত সিস্টেমগুলো যে হয়ে গেছে, সেই সিস্টেমগুলোর মূল মন্ত্র কি? সেটা হচ্ছে সবচেয়ে লাস্ট মাইলে যে মানুষটা দাঁড়িয়ে আছে তার সাহায্য করা। আজকাল তোষ্য সাধারণ ফুচকালারাও মানে তারাও সুন্দর একটা স্ক্যানার বসিয়ে টাকা নিচ্ছে, রোজগার করছে। দোকানে দোকানে স্ক্যানার বসিয়ে তারা রোজগার করছে। হ্যাঁ, কয়েকজনকে হয়তো কিছু মানুষে, দেখো ঠকানো তো একটা ইটারনাল পলিসি, মানে লাইফে চলে। সেখানে কয়েকজনের নিশ্চয়ই বিপদ হয়েছে, সতর্কতার জন্য সারাক্ষণ টেলিফোনে মেসেজ আসছে সকলের কাছে যে সতর্ক থাকবেন, এটা করবেন, ওটা করবেন না। এগুলো তো মানুষ আস্তে আস্তে শিখেও গেছে। তারপরে দেখো আজকে ডিজিটাল ইন্ডিয়া, এই যে শেষ অবধি যাওয়া মানুষের জন্য, আজকে ডিজিটাল ইন্ডিয়ার জন্য সবার কাছেই একটা তো সাধারণভাবে পরিবারে একটা তো অন্তত স্মার্টফোন থাকে। ছেলেমেয়েরা তো একটা অন্তত ছোট সাধারণ হলো স্মার্টফোন কিনে ফেলে। এই যে সমস্ত দেশের খবর, নানা জায়গার খবর সে পাচ্ছে তো। আর এই যে এত চ্যানেল, তারাও তো একটা কাজ করছে, তারাও তাদের মানুষের কাছে তাদের মানে কথা তুলে দিচ্ছে, সেটাও একটা বিরাট প্রাপ্তি। তো আজকে কেন্দ্র সরকারের অদ্ভুত একটা নীতি, আমার বারবার মনে পড়ে, সুষমা স্বরাজ খুব বলতেন ওটা, সেলফ অ্যাটেস্টেড। আগে আমাদের কোনো পরিচয়পত্র কোনো কিছু করতে গেলে আগে যাও বাবা কোনো গেজেটেড অফিসারের কাছে গিয়ে ধর্ণা দাও তার কাছে, একটা সই করিয়ে আনুন, তারপর সেটা একটা দপ্তরে জমা দিন, তখন বলবেন যে আপনি এই মানুষটা সেই মানুষ, তাই তো?
এখন সব কিছু সেলফ অ্যাটেস্টেড। নিজের আধার বলো, ভোটার বলো, যা আছে বলো, ছবি তোলো, নিজে সই করো, সই ম্যাচ করলি তুমি সেলফ অ্যাটেস্টেড। রাইট। মানুষ যদি নিজে না বুঝতে পারে যে হ্যাঁ আমি মিথ্যে কথা বলছি না, আমি এটাই, আমি এই মানুষটা, দেখো আমার বলতে বলতে গায়ে কাটা দিচ্ছে, আমি এই মানুষটা সেটা প্রমাণ করার জন্য আমাকে আরেকটা নেতার কাছে যেতে হবে না, একটা সরকারি দপ্তরে গিয়ে ধর্ণা দিতে হবে না বসে, যে আমাকে একটু বলে দিন যে হ্যাঁ একটু জানিয়ে দিন যে আমি এটা কত বড় মানে সম্মানের, আত্মসম্মানের এ ছিল বলো তো। আবার যাও উকিল, আবার যাও এই, আবার যাও সেই, বড় হ্যাপা ছিল ওটা। আমরা ছোটবেলায় ফেস করেছি, বড় হ্যাপা ছিল আমাদের ছোটবেলায়। সেলফ অ্যাটেস্টেশন। মানে আমি যেদিন শুনলাম না, আমি ভাবলাম যে মা গো, মানে একদম ছোট্টবেলা থেকে যেগুলো মনে হতো, যেগুলো আমাদের দেশে কেন নেই, আমি তো প্রচুর বিদেশে যাই, গেছি ছোটবেলা থেকে, মানে সিনেমা জগতের থেকে, একদম ছোটবেলা সিনেমা জগতে 30-35 বছর ধরে প্রচুর বিদেশে যাই, বারবার ভাবতাম যে, কিন্তু সেই যখন প্লেনটা নামছে না, তখন বারবার মনে হতো আমার দেশটা এরম হবে, আমার দেশটা এরম হয়ে যাবে, আমার দেশটা এরম হয়ে যাবে, আমার দেশে ইউনিভার্সিটি যারা প্রফেসর তারা ভালো টাকা রোজগার করবে, ভালো সম্মানের সঙ্গে বাঁচবে, প্রফেসরদের ঘেরাও করবে না কেউ, প্রফেসরদের টিচারদের ঘেরাও করবে না কেউ, পেটাবে না কেউ, মানে টিচার পেটানো যায়, ডাক্তার পেটানো যায়, আমরা সাধারণ মানুষ কোনোদিন ভেবেছি এই কালচারটা এলো কোথা থেকে? একজন টিচার যদি তার স্টুডেন্টকে বকে, আমি খুব বলছি না যে খুব খারাপ ভাবে বকেছে বা ভয়ানক ভাবে মেরেছে, সেগুলোর কথা বলছি না, দুর্ব্যবহার করা সেটা একেবারেই করতে পারে না, কিন্তু একটু বকাঝকা করেছে কোনো কারণে, অমনি এসে আন্দোলন, ভাঙচুর, এগুলো তো কোনো পশ্চিমবঙ্গের কালচার কোনদিন ছিল না। আমার দিদিমণিরা তো আমাকে বকতেন না বেশি, কারণ আমি ভীষণ মানে ওবিডিয়েন্ট ছিলাম, আমি চিরকালই খুব ওবিডিয়েন্ট। আমার টিচার আমাকে খুব ভালোবাসেন, সেই জন্যই খুব ভালোবাসেন, এখনো বাসেন। কিন্তু আমার টিচারদের আমি দেখেছি তো, কিছু হলে বকতেন, তো কিছু হলে বকতেন, বলতেন, কই আমরা তো কিছু মাইন্ড করতাম না। আমিও একবার কি একটা পেছনে বেঞ্চে বসে কিছু একটা জিজ্ঞাসা করার জন্য একটু জিজ্ঞাসা করেছিলাম কিছু একটা, বলে যাও বেলতলা গার্লস স্কুলে। আমি এমনি খুব ভালো স্টুডেন্ট ছিলাম বলে, আমি লক্ষ্মী মেয়ে ছিলাম বলে আমাকে শাস্তি টাস্তি কোনোদিন পেতে টেতে হয়নি। একদিন আমার মনে আছে, আমি বিড়বিড় করে কিছু একটা কথা বলছিলাম কাউকে, হয়তো মায়ের চিঠি এসছে বা বাংলাদেশ থেকে এসছে বা কিছু একটা, হয়তো ছুটি পেয়েছি বাড়ি যাবো, যারা এক্সাইটমেন্ট কিছু একটা ছিল আর কি, যা বাইরে দাঁড়িয়ে থাকো, কান ধরে দাঁড়িয়ে থাকো বাইরে। তা আমি বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে আছি, চুপটি করে কান ধরে দাঁড়িয়ে আছি, আমার পাশের যে মেয়েটি সে হাত ছেড়ে দিয়েছে, দুজনকে বার করে, যারা কথা বলছিলাম দুজনকে ইকুয়াল পানিশমেন্ট, ইকুয়াল পানিশমেন্ট, সে তো হাত ছেড়ে দিয়েছে, আমি তো হাত ছাড়িনি, ছেড়ে দে না, যখন বেরোবে তখন হাত খুলে নিবি। আমি না না, আমায় কান ধরতে বলেছে বাবা, আমি কান ধরেই থাকবো। শেষ অব্দি মানে তার 2-5 মিনিট হয়তো দাঁড় করিয়েছেন, তবে টিচার যখন আস্তে করে বেরিয়ে এসে দেখছেন আমি কানটা ধরে চুপটি করে দাঁড়িয়ে আছি, আমার সেদিনটা আজও মনে আছে, আমার ছবির মতো মনে আছে সেদিনটা, যে অনেস্টি ইজ দ্য কোর থিং অফ আ হিউম্যান বিং। এর থেকে বেশি আর কিছু প্রয়োজন নেই। তুমি অনেক কিছু কম জানতে পারো, তোমার অনেক বেশি মানে দারুণ বিদ্যা বুদ্ধি, ওরেটরি, তুমি দারুণ অনেক কিছু পারো, নাও হতে পারে। তুমি পলিটিশিয়ান হলে যে সব বিষয় তুমি বিশাল জ্ঞানী হবে তা তো নয়। এই যে পলিটিশিয়ানরা সব বিষয়ে মন্তব্য তাদের করতে পারতে হবে, আর এবার সব বিষয় সব পলিটিশিয়ান সবকিছু জানবে? হ্যাঁ, এ সম্ভব নাকি? এই যে কালচারটা, যে উনি কোনো বক্তব্য রাখলেন না, এগুলো তো ঠিক কথা নয়। মানুষ যেটা জানে সেটুকুই বলবে, কাজটা মন দিয়ে করবে, আইএস অফিসাররা, আইপিএস অফিসাররা ঠিক করে কাজ করবে, আর সরকারের মাথা যখন ঠিক হয়ে যায় না, সব ঠিক হয়ে যায় তলা দিয়ে। থ্যাংক ইউ সো মাচ দিদি, অল দ্য বেস্ট। আজকে একটু পরে বেরিয়ে যাওয়া হচ্ছে একদম। আর সব শেষে নিজেকে সুস্থ রাখতে কি করছেন অল্প করে যদি বলা যায়?
জল 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 জল, জল জল। খাওয়া জল খাওয়া, যা ঘাম বেরোচ্ছে জল, ব্যাস। প্রচন্ড পরিমাণ জল খাচ্ছি। আর ঠান্ডা জল তো আমি খাই না, তো নর্মাল আচ্ছা। জল খাই। হুম, আর জলটা গাড়িতে অ্যাকচুয়ালি গরমও হয়ে যাচ্ছে, হুম, ওপেন হুড জিপ তো, বা হুম, টোটো টেম্পো, টোটোগুলো, হুম, তো জলটা গরম হয়ে যাচ্ছে, আরো ভালো হচ্ছে অ্যাকচুয়ালি। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো। চলো। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, টিভি ভারত, কলকাতা।